স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ, এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন যিনি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যদিকে বলা যেতে পারে যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে একটি তো বটেই, কিন্তু বর্তমান সময়ে বর্তমান সরকার যেসব রাজনৈতিক দলগুলোকে তাদের তাদের বাইরে রেখেছে তার অন্যতম, সেটি হচ্ছে জাতীয় পার্টি। আজকে আমার সঙ্গে মুখোমুখি হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জনাব কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আল্লাহর রহমতে ভালো আছি। জি, অনেক দিন পরে আপনার সঙ্গে এরকম সাক্ষাৎকার আয়োজন, সেজন্য আমাকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে দেখতে পাচ্ছি, যদিও আমি অনেক দূরে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তো আহ, মানে ফলো করতেই হয়। কারণ দেশটার জন্য তো মায়া আমাদের অনেক গভীর। আমি দেখেছি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, এমনকি আপনাদেরকে কোনোভাবে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো বটেই, আওয়ামী লীগের দোসর বলে, স্বৈরাচারের দোসর বলে, কিংবা ফ্যাসিস্টের দোসর বলে আপনাদেরকে নানান রকম নিপীড়নের মুখে রাখা হয়েছে। মামলা মোকদ্দমা তো আছেই। আহ এগুলো কেন হচ্ছে বলে আপনি মনে করছেন? আমার নিজের ব্যক্তিগত ধারণা হলো, যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন যে কিছু মানুষকে, যে তারা হলো এটার মাস্টার মাইন্ড এবং খুব মেটিকুলাসলি ডিজাইন একটা করা হয়েছে, এবং ওই যাদেরকে উনি তরুণদেরকে এইভাবে উনি আখ্যায়িত করলেন, তাদেরকে উনি আবার ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে ঘোষণা করলেন, এবং তাদেরকে সর্বতভাবে সেই ধরনের ক্ষমতায়ন করলেন। ওনারা যা বলবে আমরা তাদের তাই মেনে নেব, এই ধরনের একটা মেসেজ সবাইকে দেওয়া হলো। সম্পূর্ণ ওনার অন্তর্বর্তীকালীন সরকারের বলতে গেলে একেবারে একটা ছায়া সরকার অথবা প্রধান সরকার, বাকিরা ছায়া, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। তখন যারা ওখানে দায়িত্বে আসলেন তাদের মধ্যে যেমন যাকে প্রধান করা হলো, ওনার সম্পর্কে আমি আগে কোনো সময় কোনো ধারণা ছিল না। এখনো আমার খুব পরিষ্কার ধারণা নেই উনি রাজনীতিতে কোথায় ছিলেন, কি করেছেন, এমনকি এই আন্দোলনের মধ্যে ওনার ভূমিকা তখন আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। তো যাই হোক, তো হঠাৎ করে দেখা গেল যে ওনাদের মধ্যে থেকে একসময় এসে আমরা একেবারে এই বর্তমান সরকার গঠন থেকে শুরু করে তারপরে তাদেরকে প্রথম প্রথম সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলাম এবং সহযোগিতা করে যাচ্ছিলাম। এবং আমরাই চাচ্ছিলাম, প্রথম আমি বললাম যে একেবারেই একটা ইলেকশন দিয়ে চলে গেলে ঠিক আছে, সেটা দরকার। এখন আমরা চাচ্ছিলামই একটা ভালো ইলেকশনে দিয়ে একটা প্রতিনিধিত্বমূলক সরকার আসুক, এবং সেটা জবাবদিহিতামূলক সরকার হোক, জনগণের সরকার হোক, এবং সেইভাবে দেশ চলুক। তখন আমি বলেছিলাম যে একটু সংস্কার করলে ভালো হয়, এই জন্য যে আমরা সবসময় দেখেছি বড় দুটি দল 90-এর পরে যারাই ক্ষমতা এসছে, বিএনপি এবং আওয়ামী লীগ, ওরা যখন 2/3 মেজরিটি নিয়ে এসছে তখন ওরা জনগণকে ক্ষমতায়ন না করে এগুলোকে প্রায় ক্ষমতা কুক্ষিগত করার ব্যাপারে ব্যবহার করেছেন। ফলে কিছু হয়তো এই সরকার যেহেতু নিউট্রাল সরকার, আমরা ধরে নিয়েছি যে এনারা সম্পূর্ণ নির্লোভ এবং সৎ ব্যক্তিদের দ্বারা গঠিত, এবং আমাদের আস্থা আছে তাদের, এবং ভবিষ্যৎ অতীতে আমরা এই ধরনের সরকারের কাছে ভালো ধরনের অবস্থা পেয়েছিলাম, যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি ভালো চালিয়েছিলেন বলে আমার ধারণা ছিল। আমি এটা সেই হিসাবে বললাম যে ওনাদের দ্বারা কিছু সংস্কার করিয়ে নিলে বোধহয় ভালো হয়। তার জন্য কিছু সময়ও দেওয়া দরকার, সেটাও আমি বলেছিলাম। এবং তারপরে আমি বলেছিলাম যে এই সময়টা দেওয়া হলেও তাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া ভালো, যে আমরা এত তারিখের মধ্যে চলে যাব। কারণ না হলে একটা অনিশ্চয়তা থেকে যায়, যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে এটা ঠিক বৈধ সরকার বলা যায় না। অনেকে তখন ইনভেস্ট করতে আসবেন না, অনেকে ঋণ দিতে চাইবে না, লং টার্ম এগ্রিমেন্ট হবে না। তো এইসব কারণে একটা বলেছিলাম। তো সেটা বলার পরে হঠাৎ করে কিছুদিন পরে খেয়াল করলাম ওনাদের মধ্যে থেকে যারা একেবারে সরকারের বড় ধরনের একটা, কি বলবো, মানে একেবারে ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু কোনো ক্ষমতার মধ্যে নেই, কাঠামোতে নেই, কিন্তু সবাই মন্ত্রী মিনিস্টারের মধ্যে চলেন। তাদের পুলিশ টুলিশ ডিসিএসপি সবাই তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন, বা তাদের সঙ্গে চলেন। রাত দিন টেলিভিশন দেখানো হচ্ছে তাদের সব বক্তব্য, তাদের হাঁটা চলা সবকিছু নিয়েই অনেক আলোচনা, মানে পজিটিভ সাইড উঠিয়ে ধরা হচ্ছে। আমরা একটা আপত্তি মনে করিনি। তাদের মধ্যে থেকে দুজন হঠাৎ ডিক্লেয়ার করলেন যে আমরা দোসর
এবং ফ্যাসিবাদের দোসর কাজেই আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তো তখন আমি রংপুরে ছিলাম। তো রংপুরে আমাদের ছেলেরা, দুটো ছেলে আমাদের দলের থেকে মারা গেছে গুলি খেয়ে আর কি, ওই আন্দোলনের সময়। 4 জন অ্যারেস্টেড ছিল, তাদের পরিবারকে নিয়ে আমি খুব ব্যতিব্যস্ত ছিলাম, তাদেরকে অনেক খেয়াল করতে হয়েছে। আর 30-40 জন পালিয়েছিল রংপুরেই। আর সারা দেশময় 100-150 লোক বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদের এগেইনস্টে মামলা হয়েছিল। তো ওই সময় রংপুরের ছেলেরা, আমি যখন একটা মত বিনিময় সভায় ওদেরকে ডেকেছিলাম সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য, কি করা যায় সামনের দিকে এগুলো নিয়ে যখন মত বিনিময় করতে চেয়েছিলাম, ব্যাপারটা গ্যাদারিং হয়েছিল। সেখানে এইসব ছেলেবেলেরা হঠাৎ করে উঠে বললো যে ওরা বলেছে আমরা ফ্যাসিবাদের দোষর, আমরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তো ওখান থেকে তারা বললো যে আমরা এদেরকে ঢুকতেই দেবেন এরপর, কারণ আন্দোলন তো আমরা করেছি, এটা ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন হয়েছে। এবং সেই ছাত্র জনতার বৈষম্য, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমরা এটাকে সেইভাবে লিড করেছি। আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম যে সরকার পরিবর্তন হোক, নতুন একটা সরকার আসুক এবং সুন্দরভাবে দেশ চলুক। আগের দেশে আমরা অনেক সমালোচনা করেছি গত সরকার, কাজে আমাদেরকে এখন দোষর বলা হলো। এরা যেটা বললো, তারা কতটুকু তাদের অবদান আমরা জানি না, তবে তাদেরকে আমরা অবাঞ্ছিত করলাম। তো তার কিছুদিন পরে দেখলাম যে ইয়েতে এসে, আহ, কিছুদিন পরেই ঢাকায় শুনলাম যে ওনাদের যে প্রধান আর কি, মানে কি বলবো, মাস্টার মাইন্ড, উনি হঠাৎ ঘোষণা করলেন যে না, ওনাদেরকে এখন থেকে আর ডাকা হবে না কোথাও, ওনারা আসলেই স্বৈরাচারের, সরি, ফ্যাসিবাদের দোসর, কাজেই ওনাদেরকে আমরা সবকিছু থেকে এখন থেকে আমরা জনগণের মতামত নিয়ে তারপরে ওনাদের ব্যাপারে ভবিষ্যতে সিদ্ধান্ত নিব। তো মানে জনগণের মতামত তো যা বুঝতে পারলাম যে ওটা জনগণের মতামত মানে ওনাদের মতামত। তখন আমি নিজেদের চিন্তা করলাম জিনিসটা নিয়ে, কেন এনারা এটা করলেন এখন। পরবর্তীকালে ওনাদের একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হলো যে ওনারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন, মানে ক্ষমতার স্বাদ পেয়েছেন এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন। সেই জন্য ওনারা জাতীয় ঐক্য দরকার নেই, ওনারা যত কম্পিটিটর যারা ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন, তাদেরকে কমানোর চেষ্টা করছেন। করতে গিয়ে ওনারা নিজেরা কিছু মানুষ, ওনারা তাদেরকে ফেসিবাদ বিরোধী, মানে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল বা তারা যারাকে মনে করেছেন, আর যারা সমালোচনা করেছিল সে সময়, অথবা তাদের যাদের মনে হয়েছে যাদেরকে, সেরকম আমি একটা ঠাট্টা করে এই কথাটা বলেছিলাম যে মানে অনেক সময় গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলে সাধারণ মানে কোনো পরিবারে যে তোমাদের এখানে ভালো মানুষ কি আছে, বলে আমরা আছি। আর আর কি আছে, মামুরা আছে। আমরা আর মামুরা ছাড়া এখানে কেউ ভালো মানুষ নেই। ওই রকম একটা ফর্মুলাতে ওনারা ওনাদের এবং ওনাদের মামুদের ছাড়া আর বাকি সবাইকে ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ বলে আখ্যা দিলেন। সেখানে সরকারি কর্মকর্তা ছিলেন, পুলিশের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সেখানে প্রতিরক্ষা বাহিনী, মানে সবাই, এবং এখানে পেশাজীবী সংগঠন, এখানে চাকরি, মানে কি বলবো এটা, ব্যবসায়ী সংগঠন, প্লেয়ার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমস্ত লোককে ওনারা একবারই ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ হিসেবে আলাদা করে ফেললেন। ওনাদেরকে কোনো রাজনীতি করতে দেবেন না, ওনাদের শুধু লাইক মাইন্ডেড কিছু যাদেরকে ওনারা মনে করেন তাদের মাধ্যমে, এবং সরকারকে চালিয়ে করে মোটামুটি একটা সাজানো নির্বাচন, একতরফা নির্বাচন, যেটা শেখ হাসিনা করতে চেয়েছিলেন। বাকি দলগুলোকে বাদ দিয়ে, বিএনপিকে বা আওয়ামী লীগকে বাদ, আমাদের বাদ, আর বাকি লোককে নিয়ে, এবং ওনারা দলীয়করণ করে, প্রশাসন দলীয়করণ করবেন, ওটা শুরু করে দিয়েছেন অলরেডি। বিচার বিভাগ দলীয়করণ, সরকারের দলীয়করণ, আমার পুলিশের দলীয়করণ, নির্বাচন কমিশন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ওটা ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন। তো আমরা বুঝতে পারলাম যে ওই প্রেক্ষিতে ওনারা অর্ধেক লোককে ভাগ করে বাদ দিয়ে দিলেও শুধু না, ওই অর্ধেক লোকের কোনো রকম অধিকার থাকবে না, রাজনৈতিক অধিকার শুধু না, একটা মানুষের স্বাভাবিক যেটাকে বলা হয় মানবাধিকার, যে আমাকে অ্যারেস্ট করলে আমি জামিন পাবো, আমি অ্যারেস্ট করতে গেলে কোনো সময় অসময়ের ব্যাপার আছে, যখন তখন যাকে তাকে যেখানে সেখানে ধরবে, যেখানে সেখানে মারবে, পিটবে, বিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে, স্কুল কলেজে ছাত্ররা গেছে তাকে পরীক্ষা দিতে, সেখানে তাকে ধরে নিয়ে সেখানে পুলিশের সদর করবে। একটা একটা আতঙ্কের রাজত্ব সৃষ্টি করা হলো, আতঙ্কটার কারণ করে তারা ক্ষমতার দেখেন। তাদের তো কোনো তেমন দল ছিল না। আতঙ্ক করে যারা বিভিন্ন সময় চাকরি হারাচ্ছেন, যারা বেকার আছেন, এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত অ্যাগ্রিভ পার্সনস, বিভিন্ন নিপীড়িত মানুষ, তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এখানে সব ফেসিবাদের দোসর আছে বা ফেসিবাদ আছে, এখানে তোমরা যা ইচ্ছা করতে পারো। করতে গেলে তারাও গিয়ে সুযোগটা নিচ্ছেন, লুটতরাজ করছেন, বাড়িঘর ভাঙছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, যে এখানে যার ইচ্ছা করছেন। এই সুযোগটা তারা, পুলিশ টুলিশ তাদের সঙ্গে আছে, এদের সঙ্গে আছে, সেটা করে ওনারা মোটামুটি একটা, মানে তাদের প্রতিপক্ষ দমন কৌশল হিসেবে আমাদেরকে একটা এক্সাইট করা। আওয়ামী লীগকে তো এক সাইড আগেই করে রেখেছেন। আমি বারংবার বলেছিলাম আওয়ামী লীগের দোষ হলে তাদের তো আপনার বিচার করবেন, কিন্তু দলের তো দোষ নেই, দল তো নির্বাচনে থাকে। এখনো তো আপনি তাকে
আপনি ব্যান করেননি, নিষিদ্ধ ঘোষণা করেননি। জাতীয় পার্টি নিষিদ্ধ নয় এবং নিষিদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই। কি আইনে করবেন, কোন আইনে ভঙ্গ করা হয়েছে যে পার্টিকে নিষিদ্ধ করবেন? কিন্তু তার আগেই তারা নিষিদ্ধ না করেই তারা সমস্ত পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমাদের মিটিং মিছিল করতে দেবেন না, ইফতার পার্টি পর্যন্ত করতে দেবেন না, এবং বিভিন্ন জায়গায় আমাদের উপরে মানে মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করিয়ে তারা যেন আর মিসিং এ না আসে তার ব্যবস্থা করা, পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে ভীতির সৃষ্টি করা, তো পার্টিকে আমরা প্রোগ্রাম দিলে পারমিশন না দেওয়া, পুলিশ দিয়ে পর্যন্ত তারা পুলিশ প্রোটেকশনে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের অত্যাচার করা, এটা তারা শুরু করে দিলেন আর কি। তো এই এখনো এটা চলছে, এখনো এই প্রক্রিয়া আছে। ওনারা এক সাইডের লোক কিছু নিয়ে ওনারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে চলছেন, এবং সেইভাবে বাকি লোককে ওনারা রাজনৈতিক অধিকার এবং অন্যান্য সব অধিকার থেকে বঞ্চিত করবেন এবং মোটামুটি ক্লিন করবেন আর কি, দেশকে ক্লিন করবেন। ডাক্তার মানে মানে কথা বলছেন, ফেসিস্ট বলতে সত্যিকার অর্থে যা বোঝায় ওনারা সেই আচরণ ঠিক করছেন সবার সঙ্গে, এটি আমি আর কি বুঝতে পারলাম। মানে ফেসিস্ট বলতে যা বোঝায়, এই যে পিটিএ মারা, লুটপাট করা, কাউকে কথা বলতে না দেয়া, আপনি যেটি বললেন যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করা তাদেরকে সবকিছু থেকে দূরে রাখা, একদমই কণ্ঠ রোধ করে দেয়া, এগুলি সবই এরা করছে। এখন আপনি যেটি শুরুতে বললেন যে আপনি তো এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আপনাদের দুজন কর্মী মারাও গেছে রংপুরে, এই যেই সব ছাত্রদের কথা বললেন কিংবা যেই মাস্টার মাইন্ডের কথা বললেন, হ্যাঁ, এখন 8-9 মাস পরে এসে আপনার কি মনে হচ্ছে এরা আসলে কারা? এটা নিয়ে অনেক ধরনের কথা বের হয়েছে, আমি তো ডিটেল ভাবে অত জানি না। তবে একটা জিনিস বোঝা গেছে যে ওনারা যেটা বলেছেন, প্রথম আমরা যেটা নিয়ে ফাইট করেছিলাম প্রথমে, যে ছাত্রদের একটা অহিংস আন্দোলন, নিরীহ ছাত্র, তাদের উপরে সহিংসতা করা হচ্ছে, জোর করে তাদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, এটাই ছিল আমাদের প্রতিবাদ করার ভাষা। যে অহিংস আন্দোলনে সহিংসতা কেন, তাদের যুক্তি থাকলে তাদের কথাগুলো শোনা উচিত, এবং যুক্তিগুলো আমি বলেছিলাম তাদের হয়ে, যে তাদেরকে এটা কিন্তু বৈষম্য করা হচ্ছে, এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, বাঙালি যাতে এটা বৈশিষ্ট্য, এটা কোনো সময় পিছু পাওয়া হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে। কাজে সরকার এটা সেইভাবেই দেখা উচিত, গুরুত্ব দিয়ে। আর সারা দেশে সবখানি বৈষম্য করা হচ্ছে, এটা শুধু ছাত্রদের, এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। সম্পূর্ণ ভিতরে অনেক সব ক্ষেত্রেই বৈষম্য। আওয়ামী লীগ না হলে চাকরি পাবে না, ব্যবসা পাবে না, কোনোখানে সুযোগ সুবিধা নিতে গেলে আওয়ামী লীগ হতে হবে। তো এগুলো কথা দীর্ঘদিন মানুষের মধ্যে একটা গ্রিভেন্স সৃষ্টি হচ্ছিল। তো সবাই তখন বললো, হ্যাঁ আমরাও তো বৈষম্যের শিকার, চাকরি বাকরি তো একটা জিনিস, আর সবকিছুতেই তো আমরা বৈষম্য হচ্ছে। তো ফলে সবাই এখানে জড়িত হয়েছিল। তো এখন এই যে সবাই মিলে একটা আন্দোলন সফল করা হলো, তার পরবর্তীকালে শোনা গেল যে এই এনারাই বললেন যে একটা মেটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড ইত্যাদি। আবার ছাত্রদের মধ্যে অনেকে বললো যে আমরা তো সবসময় আমরাও তো সহিংসতা করেছি, আমরাও তো ভাঙচুর, লুটপাট যেটাকে বলা হয়, মানে একটা হলো ভ্যান্ডালিজম, ওটা নাশকতার কাজ করেছি। তারা আবার বলেছে তারা ওই সহিংসতা করেছেন, মানে ওই কি বলবো, মেট্রো রেলে আগুন না দিলে না আন্দোলন সফল ওগুলো হতো না। না, তারা বলেছেন যে এগুলো তো আমরাও করেছি, আমরা না করলে সরকার পতন হতো না। কাজে ওনারা যে আমরা অহিংস আন্দোলন যেটা প্রচার করেছিলাম, এনারা নিজেরাই কিন্তু বলেছেন, একটা অথবা কিছু ওদের থেকে প্রকাশ্য হয়ে বলেছেন যে আমরা এইসব কিলিংস অ্যান্ড এই ভ্যান্ডালিজম এগুলো আমরা করেছি। তো এগুলোর পরবর্তীকালে আবার কিছু ওদের থেকে দাবি উঠলো যে আমরা কিন্তু করেছি, তো আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা ইসলামিক স্টেট করতে চাই। তখন আমরা শুনলাম যে এটা নিয়ে কিছু লোক, অন্তপক্ষে তাদের আন্দোলনকারীদের একটা লক্ষ্য ছিল যে না, শুধু আমরা নির্বাচন করেই একটা পরবর্তী সরকার হবে সেটা নয়, আমরা কিছু পরিবর্তন চাই। পরিবর্তনের মধ্যে একটা দাবি ছিল যে আমরা ইসলামিক স্টেট করতে চাই। এবং সেখানে আমরা তখন দেখলাম যে আমাদের বিভিন্ন যে ঢাকা শহর সব বিভিন্ন শহরে যে ছবি আঁকা হলো, কতগুলো যে গ্রাফিটি বলা হয়, সেখানে মানে আইএসআই বা হিজবুত তাহরির, এটা আমরা তখন জানতাম না, শুনলাম যে এগুলো নাকি তাদের ফ্ল্যাগ সদৃশ, তাদের যেগুলো স্লোগান, তাদের খেলাফত আন্দোলন, এটা সেটা এইসব। তখন অবশ্য আমি বলেছিলাম যে জনগণ কিন্তু এই জন্য ম্যান্ডেট দেয়নি, আপনি ওটার জন্য করতে হলে আলাদা দল করে ম্যান্ডেট নিতে হবে। জনগণ আমরা ছিল, একটা ভালো নির্বাচন হবে, ভালো একটা সরকার গঠিত হবে। তো যাই হোক, পরবর্তীকালে এটার ব্যাপারে যখন কথাবার্তা হলো, তখন এনাদের সম্পর্কে যখন বিভিন্ন জায়গায় আমি ওনাদের কথাবার্তা ডেলিভারেশন, মানে ওনাদের শুনলাম, তখন মনে হলো এই তরুণের মধ্যে একটা ইসলামিক, মানে মৌলবাদী একটা ধ্যান ধারণা তারা পোষণ করে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তাদের অনেকের কথাবার্তা বা তাদের ডেলিভারেশন। এবং পরবর্তীতে এটা আবার প্রমাণ হলো যে এটা যখন আমেরিকান গোয়েন্দা প্রধান কিন্তু পরিষ্কারভাবে আর
বলেই দিলেন, যে আশঙ্কা প্রকাশ করলেন যে এখানে বাংলাদেশে মৌলবাদের একটা উত্থান হচ্ছে। এটা তাদের গোয়েন্দা প্রধানের রিপোর্ট, অফিসিয়াল রিপোর্ট। এবং তারপরে পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস মতো একটা পত্রিকা, যেটা সারা বিশ্বে অত্যন্ত মানে গ্রহণযোগ্য, তাদের সত্যতা সম্পর্কে মানসিক কোশ্চেন করে, তারা কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে বলে দিলেন যে বাংলাদেশে এই ধরনের একটা উত্থান হচ্ছে, আস্তে আস্তে এটা বাড়ছে এবং এটা একটা ওই মৌলবাদের দিকে যাচ্ছে। এই কথাগুলো ওরাই বলেছে। সারা বিশ্বে কিন্তু তখন এটা নিয়ে একটা, আমি মনে করি যে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ আমেরিকানরা মৌলবাদের বিপক্ষে যে ধরনের অবস্থান নেন, বা তাদের যে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে তারা যেভাবে অবস্থান নেন, এই ধরনের সহিংস মৌলবাদ, এটা কিন্তু আমাদের দেশের জন্য সহ্য করা খুবই কঠিন। মানে ইট ইজ এ ভেরি বিগ রিস্ক। তখন দেখা গেল যে যেহেতু তারা একটা ভাগ করেছিলেন যে আন্দোলনে শেখ হাসিনার বিপক্ষ, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল, এবং সহিংস মৌলবাদী তারা ডিক্লেয়ারই করেছেন যে আমরা সহিংসতা করেছিলাম আমরা ইসলামিক স্টেট করার জন্য। এবং তাদেরকে তৎকালীন সময়, এবং এখন পর্যন্ত বলা যায়, সরকার কিন্তু তাদেরকে মোটামুটি একটা ওই দেশপ্রেমিক হিসাবে ট্রিট করেছিলেন। কাজে এরা যখন দেশপ্রেমিক হিসাবে ট্রিটেড হবে, তখন ন্যাচারালি এগুলোর কতগুলো মানে কি বলবো, মানে নমুনা সমাজে ছড়িয়ে পড়বে। এটাই ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়া শুরু করেছিল। তখনই এগুলো নিয়ে কথাবার্তা হলো। সেই কারণেই এখন এটা নিয়ে, এখন আবার যেহেতু সারা বিশ্ব থেকে এটার একটা রিপার্কেশনের সম্ভাবনা আসছে, সরকার এটাকে কোনো না কোনোভাবে ঢাকার চেষ্টা করছেন, বা এটাকে এখন আর সেভাবে প্রকাশ্য হতে দিচ্ছেন না। কিন্তু জিনিসটা তো আছে, এটা তো আমরা মুছে ফেলতে পারিনি, এবং যে কোনো সময় এটার একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এটার মানে সমস্যা হলো আমার আমার সমস্যা নয়, আমাদের দেশেরও সমস্যা নয়, এটা সমস্যা ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটাকে সেভাবে দেখে, তাহলে দেশের উপরে বড় ধরনের বিপর্যয় আসতে পারে, অর্থনৈতিক বিপর্যয়, তার চেয়ে মারাত্মক বিপর্যয় আসতে পারে। কাজে সেই জিনিসটিও সরকারের দেখা উচিত। তো আমি যেটা বলছি তোমাকে, যে কথাতে এটা বললাম, যে এনাদের পরিচয় সম্পর্কে আমি কিছু শুনলাম যে আওয়ামী লীগের, ছাত্রলীগের ছিল, আওয়ামী লীগের ছিল, আবার কেউ অন্য অন্য সংস্থা সংগঠন ছিল, মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এই এনারা এসে যে মতবাদে ওনারা কাজ করছেন, বা যে মতবাদকে পরবর্তীকালে ওনারা মোটামুটি ভালো সমর্থন দিয়েছেন, প্রকাশ্য তাদের মিছিল করতে দিয়েছেন, তাদেরকে শোডাউন করতে দিয়েছেন, তাতে করে তাদের সঙ্গে কিছুটা হলেও তাদের একটা নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। কাজেই এটা একটা মানে দেখার বিষয় আর কি, আমার কাছে মনে হয়। কাজে পরিষ্কার ওনাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। জি। আহ, ওনারা যেই দেখুন, আপনি ঠিকই বলেছেন যে আন্দোলনের সময়টিতে আপনারা যেমন যুক্ত হয়েছিলেন, এমনকি অনেক আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন, যখন তারা দেখলেন যে নিরীহ নিরীহ ছাত্রদের প্রাণ যাচ্ছে, তাই না? তো খুব স্বাভাবিকভাবে কিন্তু পরবর্তীতে এসে তারা তাদের ছদ্মবেশ খুলে যখন আসল পরিচয়টি প্রকাশ করলেন, আমার মনে হয় আপনারা যেমন স্তম্ভিত হয়ে গেছেন, অনেকেই স্তম্ভিত হয়ে গেছে যে এরা আসলে কারা। এবং গত 8-9 মাসে এটা এখন সবার কাছেই মোটামুটি মানে স্পষ্ট যে এরা আসলে কারা। এরা ওই যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চায়, এরা জঙ্গিবাদকে ধারণ করে। সরাসরি তো আপনি যে মাস্টার মাইন্ডের কথা বলছেন, তার সঙ্গে তো সরাসরি হিজবুত তাহরির সম্পৃক্ততার অভিযোগ রয়েছেই। তারপরও এখনো আপনারা যে, যেমন অনেকেই আছে, অনেকেই এখানে মন্তব্য করছেন যে আপনি এখনো কেমন করে বাইরে, মানে কেন এখনো অ্যারেস্ট হননি। আপনার আপনার আমরা দেখেছি যতভাবে সম্ভব আপনাকে নিপীড়ন করা হয়েছে। আর জাতীয় পার্টির, মানে একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল আগুন দেয়া, পুড়িয়ে দেয়া, সমাবেশ বানচাল করে দেয়া, এগুলো খুবই জঘন্য, একটা খুবই ঘৃণিত কাজ, সেগুলো করা হচ্ছে। তো এই চাপ আপনি কিভাবে মোকাবেলা করছেন? কারণ রাজনীতিতে আপনি অত্যন্ত পরিশীলিত একজন মানুষ বলে পরিচিত। আহ আপনার পক্ষে এই এই পুরো পরিস্থিতিটি কিভাবে করে, এই চাপ আপনি কিভাবে মোকাবেলা করছেন, খুবই জানতে ইচ্ছা করছে আমার। আচ্ছা, এই চাপের কথা আগে তোমাকে যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আমাকে অ্যারেস্ট করবে কি কারণে? আমার অপরাধটা কি? আমি সবসময় 96 সাল থেকে নির্বাচন করেছি, এবং সব নির্বাচনে একেবারে 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা করিনি, তার জাতীয় পার্টি করে, আওয়ামী লীগ বিএনপি এককভাবে করেছিল, টিকতে পারেনি। 3-4 মাস পরে আবার সেই নির্বাচন থেকে আমি সবসময় আছি, সঠিক নির্বাচনে সবসময় এসেছি। 2008 পর্যন্ত যখন আমরা ছিলাম, সেটাও নির্বাচন, সেখানে আমি মন্ত্রী হয়েছি। তারপরে 2014 নির্বাচন যখন হলো, তখন কিন্তু আমি নির্বাচন করিনি।
আমাদের দলের এরশাদ নির্বাচন করতে চায়নি। এবং তোমার মনে আছে কিনা, আমার তুমি মনে তখন আছে। আমার বাসায় গিয়েছিলে আমার ইন্টারভিউ না, যেহেতু এরশাদ সাহেব যখন আমাকে বললেন যে এটা আমি নির্বাচন থেকে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমাকে বললেন তুমি ঘোষণা দাও আমরা নির্বাচনে নেই, এই নির্বাচন থেকে আমরা চলে আসব, তখন আমি কোনো জায়গায় প্রেস কনফারেন্স করার জায়গা পাচ্ছিলাম না। তখন তোমরা এসে আমার বাসায় এসে আমার থেকে তুমি ছিল তার মতো। তো আমি তখন বললাম যে আমরা নির্বাচন করছি না, আমি নির্বাচন করবো না। আমরা উইথড্রল লেটার দিয়েছি এবং এরশাদ সাহেবও দিয়েছেন। এরশাদ সাহেব বলেছেন কেউ নির্বাচন করবে না, নির্বাচন করলে শাস্তি দেওয়া হবে। তারপরে ওনাকে ধরে নেওয়া হচ্ছে জোর করে। আমি তো মন্ত্রী, তারপরেও তখন আমার বাসার মধ্যে অ্যাটাক করলো, তুমি তখন বাসায় ছিলে আমি, হ্যাঁ চারপাশ জি, থেকে। আমি ছিলাম হ্যাঁ, তখন। তারপরেও কিন্তু আমরা পিছু পা হয়নি। আমি বলছি আমি নির্বাচন করব না, এবং আমার সঙ্গে 277 জনের মতো নির্বাচন থেকে উইথড্র করলো। অনেককে বলা হয়েছিল, ডিসিরা বলেছিল যে আপনার তো প্রতিদ্বন্দ্বী স্যার নেই, উইথড্র করছে, আপনি এমপি হবেন। তারপরেও আমাদের লোকেরা নির্বাচন করেনি। যাই হোক, আমাদের 20-30 জনকে নিয়ে নির্বাচন করানো হয়েছে। যাই হোক, ওনারা করেছেন, আমার ভাবি ছিলেন। এটা তারপরে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে করেছেন, কিন্তু আমরা করিনি। সেখানে বলি, কিন্তু 2014 এই, যদি তারা বলে যে অবৈধ সরকারকে আমার আমি দেয়নি, আমার দলের মেজরিটি লোক দেন, 90% লোক দেননি। তারপরে কিন্তু বিএনপি দিয়েছে। তারপরে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে, যদি নির্বাচন অবৈধ হয়, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়, অবৈধ প্রধানমন্ত্রী হয়, সেখানে সেই নির্বাচনে কিন্তু বিএনপি সহ অন্যান্য সবাই সবাই কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল লোকাল গভর্নমেন্টে। 2018-তে যে নির্বাচন হওয়ার, সেই সময়ও প্রধানমন্ত্রী যদি উনি যদি অবৈধ হন এবং ওখানে যদি সেই অবৈধ সরকারকে যদি খালি আমরাই দিয়ে থাকি, সে তো নয়। সেখানে কামাল হোসেনের নেতৃত্বে আর সব দল মিলে তারাও কিন্তু একটা সেই সেই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়ে আবার নির্বাচন করেছিলেন। এবং সেই নির্বাচনে 5 বছরের মধ্যে 4 বছরের মতো, 1 মাস কম 4 বছর তারা সংসদে থেকেছেন। তা বৈধতা কি কেবল আমরাই দিয়েছি আর আমি দিয়েছি, বিএনপি দেয়নি, অন্য দল দেয়নি? আর 2024-এ আমরা একটা বিশেষ কারো ভাবে প্রেশারাইজড হয়ে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। এটা আমরা পরবর্তীকালে সেটা ডিক্লেয়ার দিয়েছি কেন কিভাবে হয়েছে। ওই সময় দিয়েছি যখন তারা বলে ফেসিবাদ, ফেসিবাদ কথা তো আমরা আগে জানতাম না। আমরা জানতাম স্বৈরাচার, আমরা জানতাম একনায়কতন্ত্র ইত্যাদি। ফেসিবাদ নতুন শুনলাম, এটার মানে আমি এখন ক্লিয়ারলি জানি না। তো ফেসিবাদই যদি ধরি, তাহলে ফেসিবাদের সময়, যদি সেই সময় কিন্তু আমরা সাহস করেছি, এবং সব সময় যখন বিরোধী দলে ছিলাম সাহস করে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আন্ডার ভেরি এক্সট্রিম সার্কামস্টেন্স। ওনারা যারা বিদেশ থেকে ইউটিউবে বলে বা এখানে ইউটিউবে কথা বলে তা না, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছে যে আপনি স্বৈরতান্ত্রিক, আপনি একনায়কতন্ত্র করছেন। এইসব কথা আমরা বলেছি, ওনারা কেউ বলেনি। আর 2024, তারপরে বললাম 2024-এর নির্বাচনে যদি অংশগ্রহণ করে থাকি, ধরলাম যে আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা করেছি, অপরাধটা কি করেছি? এটা কি কোনো সংবিধান লঙ্ঘন হয়েছে, কোনো আইন লঙ্ঘন হয়েছে? আমাকে অ্যারেস্ট করবেন কিসের উপরে? যদি বলেন যে জনগণ, এটা বেশিরভাগ জনগণ এই নির্বাচন চায়নি, ফাইন, বেশিরভাগ জনগণ চায়নি, আমরা বুঝেছি, সেটা তো জনগণ বিচার করবে। আপনি নির্বাচন দেন, নির্বাচনে বলবে যে না, আমরা এনাদেরকে চাই না, যেহেতু বেশিরভাগ জনগণ, আমরা ওই সময় নির্বাচন চাই না, ফাইন, আমরা তো এটার জন্য। কিন্তু আপনি এখন আমাকে অ্যারেস্ট করছেন, এখন এই কথা কেন বলছেন? কি দোষ আমার? বরং আমি এমপি থেকে আমি ছেড়ে দিয়েছি। আমার দলের প্রচুর মানুষ এমপি হতে পারতেন, তাদেরকে বলা হয়েছিল তোমরা চুপ করে থাকো, এমনি তোমরা এমপি হয়ে যাও, তারা উইথড্র করেছেন, বলে আমরা থাকবো না। এবং 2000 তোমার ইয়েতে এসে সবসময় আমরা, যখন আমরা এমপি হলাম না 2018, 2014-এর পরবর্তীকালে আমাকে আওয়ামী লীগের থেকে তো আবার নতুন ভাবে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া, সেটাও জানি, সাক্ষী প্রমাণ আছে। আমি সেটাও হইনি। আমি আমার দলের লোক যারা নির্বাচন বর্জন করেছে তারা এমপি হবে না, এমপি হয়নি। তারা আমি মন্ত্রী হব, আবার সংসদে বসবো, তাদেরকে বিট্রে করে আমি এটা করতে পারবো না, এবং আমি সেই জন্য যখন করিনি। কাজে আমরা মন্ত্রী হই নাই, আমরা এমপি হই নাই। আর এখন তো এমপি হওয়ার জন্য কত রকম লাভালাভি করছে, মানুষ খুন করে ফেলছে। আর আমাদেরকে জেলে দিবে, কি আইনে দিবে? কেন বলা হচ্ছে এসব কথা, কে বলছেন? আমার বিরুদ্ধে একটা প্রচারণা, আমি নাকি আরেকটা প্রচারণা হলো ভারতের দালাল। কি জন্য? আমি দিল্লি থেকে এসে, আমি ঢাকায় এসে বলেছিলাম আমি ভাই খুব টায়ার্ড, আমি কথা বলতে পারবো না, তাছাড়া ওদের সঙ্গে আলাপ। ভাই, আপনার 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 সাউন্ডটা মিউট হয়ে গেছে, একটু দেখবেন। আপনার সাউন্ডটা মিউট হয়ে গেছে। মোটামুটি একটা টেলিফোন আসছে, তুমি বন্ধ করিস না, সরি। জি, এখন বলেন। হ্যাঁ হ্যাঁ, তো সেটা বললাম যে আমি, এটা চ্যাটামাস রুল হলো, যেমন বিদেশি এসে কথা বললে আমি সবসময় এটা করে আসছি। আমি মন্ত্রী ছিলাম, আমি জানি দুই পক্ষে কথা বলালে ওদের সঙ্গে জিজ্ঞাসা করতে, ভাই আমি
প্রেসে কতটুকু বলবো। আমি শুধু এটা এক্সকিউজ নিচ্ছিলাম, কারণ আই ওয়ান্টেড টু টেক রেস্ট আমার। এবং তারপর দিন আমাকে কথা বলতে চেয়েছিলাম সাজিয়ে, কারণ ওখানে আমি যে কথাগুলো বলেছি সেটা সরকার, তৎকালীন সরকারের পক্ষে যেত না, এবং সেটা বলে আমি একটা বিপদে পড়তে পারতাম, যে হঠাৎ করে একটা স্লিপ অফ টাং হয়ে যায়। সেই জন্য আমি সময় নিতে চেয়েছিলাম। তার থেকে এখন নাম দেওয়া হলো আমি ভারতের এজেন্ট, আমি দালাল। আর এখন আর একটা হলে আমরা বিরাট অপরাধ, কেন আমি জেলের বাইরে? হোয়াট ইজ মাই ফল্ট? আই ওয়ান্ট টু আস্ক দোজ পিপল, হোয়াট ইজ মাই ফল্ট? তোমরা কি কি কতটুকু তোমরা স্যাক্রিফাইস করছো দেশের জন্য? কতটুকু তোমরা তোমাদের দেশের মধ্যে কন্ট্রিবিউশন আছে? কি কথা বলছো? কাকে কথা বলছো? কার জন্য কথা বলছো? কার বিপক্ষে বলছো? আই এম রেডি টু গিভ মাই লাইফ, আই ডোন্ট কেয়ার। আমার জীবনের শেষ পর্যন্ত চলে আসছে, আর কদিন বাঁচবো আমি? কিন্তু এইসব কথা, সাজানো কথা, মানুষের বিদেশিদের থেকে শিখে সেসব কথা বলো আমাদের মতো মানুষকে বেইজ্জত করার জন্য। আমরা সবসময় দেশের পক্ষে কাজ করেছি, এখনো দেশের পক্ষে কাজ করে যাচ্ছি। আমার শাস্তি যদি দেশের জনগণ, আমি 100 বার মাথা পেতে নেব। যদি জনগণ আমাকে এখন ফাঁসি দেয়, আমি রেডি টু টেক ইট। কিন্তু আননেসেসারি বিচার নাই, আচার নাই, আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাকে তুমি দল নিষিদ্ধ করো নাই, কোন অথরিটি, কোন আইনে? আমি তো মন্ত্রী ছিলাম, কোন আইনে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিতে পারে যে তাদেরকে মিটিং মিছিল করতে দিতে পারবেন না? কেন দিতে পারবেন না? কেন পুলিশ আমাকে বাধা দিবে? যে আইনটা ছিল শেখ হাসিনা বলছিল পারমিশন দিয়ে, এটা 15th অ্যামেন্ডমেন্ট ছিল, এটা এটা সংবিধানে পরিবর্তন করে আনা হয়েছে। এটা আমি মনে করি এটা অবৈধ। এটা এখন হাইকোর্টে তো এটাও ইয়ে করে দিচ্ছে। আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাকে আমার আমার সাংবিধানিক যেটা অধিকার, আমার আমার রাজনৈতিক অধিকার, সারা বিশ্বে আমার মিটিং করবো, মিছিল করবো, আমার মতবাদ জানাবো, এটা যদি বন্ধ করো তাহলে কোনো গণতন্ত্র আছে নাকি এটা? তো সেইখানে প্রশ্ন আসলো যে আমি মিটিং করতে গেলে যদি সেখানে পুলিশকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দেয়, আমি মনে করি, আমি মন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা থেকে, এটা বেআইনি অর্ডার, দিস ইজ ইলিগাল অর্ডার। এবং না, এইসব ইলিগাল অর্ডার দিলে এখন যে বলা হচ্ছে যে নিরীহ বাচ্চা ছেলেগুলি চাকরি করে, চাকরিজীবী ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি, তারা বিভিন্ন সময় সরকারের নির্দেশে কাজ করেছে। সরকার নির্দেশ দিলে তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের নাহলে চাকরি চলে যাবে, বিভিন্ন শাস্তিতে পড়বে, তাদের তো বাঁচতে হবে তাদের পরিবার নিয়ে। এইটি কথাটা তারা বুঝতে পারে না। তারা এখন আবার বলছেন যে হ্যাঁ তখন খারাপ করছেন, বেআইনি আদেশ। এখন যারা পালন করছে তাদেরকে ভবিষ্যতে কি বলা হবে? এরকম ধরনের অনেক অপকর্ম হচ্ছে, অনেক জায়গায় পিটিয়ে লোক মারা হচ্ছে, পুলিশ কিছু বলছেন না, প্রোটেকশন দিয়ে রাখছেন তাদেরকে বিভিন্নভাবে। তখন কি কথা বলা হবে? কথা হলো যে অর্ডার যদি আপনি ইলিগাল দেন, যে অর্ডার দিবে তার। কিন্তু আমি যখন চাকরি করি, আমাকে তো অর্ডার না মানলে, আমাদের মতো দেশে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে আসি, তাদেরকে তো মানুষকে, তাদের বউ ছেলে পেলে, তাদের বাবা মা তাদের উপর ডিপেন্ড করে। তারা তো সরকারের বাইরে যাওয়ার তো কোনো সময় সুযোগ নেই। তারা তো সরকারের দায়িত্ব, অর্ডার পালন করতে হয় যতটুকু সম্ভব। এবং সেখানে যদি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে, সেটা আপনি দেখতে পারেন। কিন্তু ঢালাও পাবে সমস্ত পুলিশ কর্মকর্তা 15 বছর যাচ্ছিল সবাই আপনার ইয়ে হয়ে গেল, কি বলে, দোষর হয়ে গেলাম সবাই, গিয়ে একেবারে কি মানে আইসিটির মামলা, তাদের ফাঁসি দেওয়া হবে। এবং সব ডিসিএসপি সবাইকে এরকম ফাঁসি দেওয়া হবে আইসিটির মামলা দিয়ে। অনেক বড় বড় অফিসাররা এখন তাদেরকে ডিফেন্ড করতে ভয় করছে, তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। চাকরিতে আতঙ্ক সৃষ্টি করে আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনদিন কন্ট্রোল করতে পারবেন না। আমার দেশ এটা আমেরিকা নয়। এখানে আপনি সরকার প্রধান যেটা বলবে বা সরকার যেটা বলবে, সেটা যদি খারাপ কথা হয় আপনাকে মানতে হবে। আপনি যারা বড় বড় কথা বলছেন, আর তাদের কাছে মনে হয় বুঝতে হবে যে আপনি কাকে বলছেন, কি বলছেন। আমাদেরকে জ্যান্ত কবর দিতে পারেন না, আমাদেরকে এখনো বিচার করেন নাই, এখনো ফাঁসি দেন নাই, তারপরে না আপনি জ্যান্ত কবর দিবেন। আপনি জ্যান্ত কবর দিচ্ছেন, এখন আমরা মিছিল করতে পারবো না। এখন আওয়ামী লীগ মিছিল, আওয়ামী লীগের পক্ষের লোক আমি নাই, এটা একটা স্বাভাবিক কথা। আপনি তাকে ব্যান করেন নাই, কোন আইনে আপনি তাকে তাকে আপনি মিছিল করতে দেবেন না? কোন আইনে পুলিশ দিয়ে আপনি অর্ডার দিয়ে এটা বন্ধ করবেন? কোথা থেকে আইন বের করছেন? কি আইনে? এটা কোন দেশের আইনে হতে পারে এটা? এবং পুলিশ কেন এটা বন্ধ করবে? পুলিশ কেন তো এখন বলে না যে এই আইনটা তো বেআইনি আইন, আমি এটা মানবো না? যদি বলে তখন আপনারা কি করবেন? এইগুলো কথা চিন্তা করতে হবে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালানো লোক, আমরা তো রাস্তা থেকে হঠাৎ করে এসে আসিনি। ওনারা বর্তমান, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার শ্রদ্ধেয় মানুষ আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান। কিন্তু কতগুলো জিনিস ওনাকে বুঝতে হবে। একটা জিনিসকে বীজ বা চারা গাছ দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ গাছের ফুল ফল এবং ছায়া হয় না। চারা গাছের কে ফুল ফল হওয়ার জন্য একটা সময় দিতে হয়, সেই পর্যন্ত তাদেরকে গ্রো করতে হয়। সেইটা গ্রো করার সময় না দিয়ে আপনি যতই আপনি সার দেন, আর যতই আপনি ইনজেকশন দেন, আর যাই করেন, ওই চারা গাছ তো আর বড় গাছ হয়ে আপনার
ফুল ফল এবং ছায়া দিতে পারবে না। একটা আমি এখানে এখানে আসতে ভাতের যাচ্ছিলাম। চালে আপনি যতই আপনি টেম্পারেচার বাড়িয়ে দেন, ভাত খাওয়ার জন্য যে সময় সে সময় তো দিতে হবে। কাজে আপনি যাকে দিবেন সে আপনি যত ভালো লোকই হন, আমি এটা কথা বলতে চাচ্ছিলাম, তাকে তো প্রত্যেকটা জিনিস একটা ন্যাচারাল ব্যাপার আছে। তো আপনি আপনি যত ভালো লোক হন, আমি ওনার কথাতেই বলতে চাচ্ছি, ওনাকে সবাই সম্মান করে, সবাই কিছু আমরা সম্মান করি। উনি দেশের জন্য একটা গৌরব, দেশের অনেক উনি সম্মান নিয়ে এসছেন। আমরা ওনাকে এই জন্যই ওনাকে বসানোতে আমরা একমত হয়েছি। নির্লোভ মানুষ আমরা মনে করি এখনো নির্লোভ, এবং ওনার কোনো রকম দুর্নীতির কথা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করতে চাই উনি ভালো মানুষ, সব দিকই ভালো, যে যাই বলুক না এখন। তারপরেও ওনাকে বুঝতে হবে যে ওনার দ্বারা তো সব কাজ সম্ভব না। এটা আমরা এখনই বুঝতে পারলাম যে আপনার উনি হয়তো একটা কথা কথা বলছে, একটা খুব ভালো সার্জন, হার্ট সার্জন, আমার হার্টের সার্জন দরকার, নাহলে আমি মারা যাবো। কিন্তু কথা হলো এই হার্টের সার্জন আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, তাকে কি আমি প্লেন চালাতে দিব? আমার যে আপনি প্লেনটা চালিয়ে নিয়ে যান, প্লেন চালানোর জন্য তো আমার একটা পাইলট লাগবে। আপনি যেটা বলছিলেন যে চারা গাছকে বড় বৃক্ষ হওয়ার জন্য তো সময় দিতে হয়, তাই না? তো সেই সময় তো আপনারা বারবার নির্বাচনের দাবি করছেন, ফলে ওই চারা গাছ তো আর বড় হতে পারছে না, নির্বাচনের জন্য তো আর তারা তৈরি হতে পারছে না। হ্যাঁ, তো এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, জাতীয় পার্টিও একটা কিংস পার্টি। তো সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় এই যে নতুন রাজনৈতিক দল, কি নাম, এনসিপি, হ্যাঁ, এরা এদের এদের এরা কি ধরেন, আপনারা একটা অবস্থান তৈরি করে নিয়েছেন এবং দীর্ঘ সময় লেগেছে কিন্তু আপনাদের অবস্থান তৈরি করতে, মানুষের কাছে একটা ভিত্তি তৈরি করতে, হ্যাঁ, কিন্তু এরা তো শুরু থেকেই ওই যে আপনি বললেন যে তারা আন্দোলনে এসেছে একটি কথা বলে, পরে সরকার পতনের পর দেখা গেল তারা অন্য রূপ, তাদের প্রকৃত চেহারাটি বের হয়ে এসছে। তো মানুষের কাছে তো এরই মধ্যে তারা তাদের একটা প্রতারণা বা প্রতারক গোষ্ঠী বলে মানুষের কাছে এরই মধ্যে তারা দৃশ্যমানে স্পষ্টতই। ফলে ডক্টর ইউনূস তাদেরকে কিংস পার্টি হিসেবে যতই প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক না কেন, তারা কি জাতীয় পার্টি বা বিএনপির মতো কি প্রতিষ্ঠিত হতে পারবে বলে আপনার মনে হয়? আমি ওটার সম্পর্কে কোনো মত দিতে চাই না, নেগেটিভ কথা বলতে চাই না। আমি আশা করবো ওরা হোক, ওনারা হোক, ওটা আমিও এবং দোয়া করবো ওনারা হোক। তবে কথা হলো ওনারা যে পথে যেতে চাচ্ছে সেটা হলো আহ, একটা, সেটাই একটু খারাপ কথা। মানে ওনারা এখন মোটামুটি ওই শর্টকাটে দিতে চাচ্ছেন। আর সময় যেটা লাগছে সেটার জন্য ওই আমার মনে হয়, আমি কয়েকটা বলেছি, অনেকেই একমত হয়েছে। ওই সেই সংস্কারের কথা আমি প্রথমে বলেছিলাম, ওই সংস্কারটাকে সামনে নিয়ে ওনারা আস্তে আস্তে এটাকে ওনাকে বেশি দিন থাকার জন্য, মানে যাতে করে ওনারা ওই দলীয়করণ টরণ করে সব অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেগুলো এখন ওনারা ধারণা করছেন যে বিএনপি অনেক বেশি নিয়ন্ত্রণ করছে প্রশাসন বা ইয়ে কি বলে নির্বাচন কমিশন ইত্যাদি, কাজে ওগুলোর থেকে বিএনপিকে সরিয়ে ওনাদের লোকজন বসিয়ে একটা কাঠামো তৈরি করার, এই ধরনের জন্য যেটুকু সময় লাগে ওনারা ওই সময়ের জন্য মানে হয় চেষ্টা করছেন, যাতে করে ওনারা ওইটুকু সময় পান, যাতে করে উনি তারা, আমার ধারণা যে ওনারা ক্ষমতায় দীর্ঘদিন করতে পারেন। তবে আমি মনে করি দেশের জন্য এটা মঙ্গলজনক নয়। তার একটা কারণ হলো যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে ততই দেশ একটা জায়গায় আসবে, সেখান থেকে পজিটিভলি যাবে। এখন পর্যন্ত দেশ আমি মনে করি প্রতিদিন নেগেটিভলি যাচ্ছে। তার কারণ হলো, আমি আগে বলছি এখনো বলছি, বর্তমান সরকার বিশ্বের কাছে, যেহেতু আমার দীর্ঘদিন রাজনীতি করার, তার আগে আমি 25 বছর চাকরি করেছি বিভিন্ন জায়গায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি করেছি। শুরু থেকে আমি ফার্স্ট ক্লাস থেকে লাস্ট পর্যন্ত আমি ফার্স্ট ক্লাস, এখন অ্যাডিশনাল সেক্রেটারি হিসাব পর্যন্ত থেকে আমি করেছি। তারপরে 28 বছর আমি রাজনীতি করেছি, মন্ত্রী ছিলাম, সমস্ত জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। সেই জন্য বলছি যে তোমার এটা ওই কি বলছিলাম জানি কথাটা, যে সময় হ্যাঁ, হ্যাঁ, লাগবে এদের, হ্যাঁ। না না, না আমি বলছি সেটা ওই এখন এখন যেটা হচ্ছে সেটা, হ্যাঁ এই কথাটা বল, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হলো যে বর্তমান সরকার কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কাছে সম্পূর্ণভাবে বৈধ সরকার হিসেবে গণ্য নন। এটা তবে সম্পূর্ণ অবৈধও নন, বৈধ অবৈধের মাঝামাঝি একটা জায়গা আছেন। এই সরকারের সঙ্গে কোনো বিদেশি শক্তি লং টার্ম এগ্রিমেন্ট করবে না। এই সরকারের সঙ্গে কোনো কোনো ইনভেস্টার সহজে ইনভেস্ট করতে আসতে চাইবেন না। একেবারে আইন শৃঙ্খলা 100% কারেক্ট হলেও এটা দুইবার চিন্তা করবেন। কোনো লোন এজেন্সি, যেমন আইএমএফ এখন লোন দিচ্ছে না, অনেকেই লোন দিতে চাইবেন না যে পরবর্তী সরকার এসে মানবে কিনা। তো এইসব কারণে এই দেশের যেগুলো দরকারি জিনিস, আমাকে দেশ চালানোর জন্য যে দরকারি যেগুলো জিনিস, সেগুলো কিন্তু এই সরকারের থেকে মানুষ পাবে না। যেমন বিদেশি লোন আসবে না, বিনিয়োগ আসবে না, তারপরে নতুন করে জবস
সৃষ্টি হবে না। এমনিতে আমাদের স্কেয়ার্স রিসোর্স, ওভার পপুলেটেড কান্ট্রি, অল্প সম্পদ এবং অনেক বেশি জনসংখ্যা। এখানে কিন্তু একটু চুন থেকে পান থেকে চুন খসলেই বিরাট দেশ মানে ধ্বংস হওয়ার পথে চলে যেতে পারে। আমরা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট অন টু ডিফারেন্ট কান্ট্রিজ ফর ডিফারেন্ট ম্যাটার্স। তো সেই জন্য স্টেবল গভর্নমেন্ট দরকার আমাদের। এখন পর্যন্ত কিন্তু চালটা পর্যন্ত আমরা কিছুটা হলে ইম্পোর্ট করতে হয়, সম্পূর্ণ চালও আমরা উৎপাদন করতে পারিনি। সেই চাল উৎপাদন করার জন্য বাংলাদেশের আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কি শহরের বাসারও আশেপাশে জঙ্গল ছিল, খাল বিল ছিল। গ্রামে তো সারা গ্রামময় বিভিন্ন জায়গায় খোলা জায়গা ছিল, বন 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 ছিল, ওখানে ভিতরে ঢুকে আমরা পাখির বাচ্চা খুঁজতাম, বিভিন্ন ধরনের বন ফল খেতাম, বিভিন্ন ঘুরে বেড়াতাম। এগুলো কিন্তু সব সাফ করে খালি চাল উৎপাদন করা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা চালে সংসম্পূর্ণ নই। তারপরে চালটার জন্য যে রান্না করার গ্যাস, ওটাও আমাকে কিনে আনতে হয়। তেল, ডাল, নুন, যা কিছু লাগে, প্র্যাকটিক্যালি অলমোস্ট এভরিথিং এর জন্য আমরা ডিপেন্ডেন্ট অন আদার্স। কাজে আমাদের তো সেটা আর্ন করতে হবে, সেটার জন্য আমার এক্সপোর্ট দরকার, সেই ইনভেস্টমেন্ট দরকার। এবং সেটা না হলে ইন্টারনাল রেভিনিউ জেনারেট করবে না। আমার যদি মানুষের কাছে টাকা না থাকে, মানুষ চাকরি না থাকে, তাহলে কোনো কেউ কিছু কেনাকাটা করবে না। তো ইন্টারনাল রেভিনিউ তো ডেভেলপ করবে। তো দেশ কোথায় যাবে? ইন্টারনাল রেভিনিউ নাই, এক্সটার্নাল আর্নিং নাই, হিউজ বার্ডেন পপুলেশন, তাদের চাকরি নেই, বাকরি নেই। আবার এদিকে বিভিন্নভাবে মানে তোমার অল সর্টস অফ আদার প্রবলেমস আর দেয়ার। সো এগুলোকে করতে গেলে প্রথমেই একটা গভর্নমেন্ট করতে হবে, যেটা সব সব দল মিলে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। তারপরে করতে হবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে এবং সবাইকে কোঅপারেট করতে হবে। সেই তাহলেই আপনার কি দেশটা মনে ভালো হয় চলবে। সরকার নির্বাচন তাহলে করতে যদি চায়? তুমি 5 বছর দেরি করতে চাও, সেই দেশ, আমাদের দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আমি খুব ভয় আছি। যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিয়ে একটা যদি কাঠামোতে না আসা যায় এবং স্বাভাবিকত্বের দিকে না আসা যায়, দেশ ধ্বংসের পথে যাচ্ছে। এটি আমার ভয়াবহ একটা পরিণতি, আমি ভয় করছি এটার জন্য। আপনার কি মনে হয় সরকার নির্বাচন দিতে চায়? এই যে ডিসেম্বরের থেকে জুনের কথা বলা হচ্ছে, আদৌ কি তারা চায় যে নির্বাচন দিক? বরং তো তারা নতুন সুর সরকার, তুলছে, 5 বছর দেখতে চায় ইউনূস সরকারকে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক আছে। এটা ওনারা থাকতে চাচ্ছেন, এটা বুঝতে পারছি আমি। এবং যারা ওনাদের কে বসিয়েছেন বলে ওনারা মনে করেন, যারা ওনাদের নিয়োগকর্তা এবং ওনাদের অভিভাবক, তারা তারাও ওই পথে চলছেন। তখনই আমার মনে হয়েছে যে ওনারা আসলে দেশ পরিচালনার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। মানে দেশ যে কোন পথে যাচ্ছে ওনারা বুঝতে পারছেন না। কেউ যদি কিছু না করে, ওনাদের যদি 5 বছর থাকতে দেয়, আমি মনে করি আর 6 মাস পরে ওনারা নিজেরাই কোথায় মানে কোথায় কোথায় যেতে পারেন ওটা আমি জানি না। মানে দেশ একেবারে সর্বনাশের দিকে চলে যেতে পারে, দি ওয়ে ইট ইজ প্রসিডিং। ওনারা যতই কিছু বলুন, ওনারা যতই সততার কথা বলুন, যতই কিছু বলুন, আলটিমেটলি কিন্তু দেশের লোকের যেটা স্বাভাবিক চাহিদা, এগুলো কিছুই হচ্ছে না। সততাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। হয়তো মেগা প্রজেক্ট হচ্ছে না, এই জন্য মেগা দুর্নীতি হচ্ছে না, কিন্তু তার মানে দুর্নীতিও বন্ধ নেই, কোনো কিছুই বন্ধ নেই। এবং মানুষের সাফারিং। ওনারা ওনারা তো ওনারা তো ধরেন সংস্কারের কথা বলছে, হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? এবং ধরেন সংবিধান সংস্কারের ব্যাপারে আপনাদের অবস্থান কি? সংস্কারের ব্যাপারে আমি মনে করি আমাদের দলে বা আমি নিজে যত অভিজ্ঞতা আছে, মানে এই দেশ পরিচালনার ব্যাপারে, বিশেষ করে সংবিধানের ব্যাপারে, অন্যান্য সংস্কারের ব্যাপারে, আমি দেশে বিদেশে অনেক সেমিনারও এইসব ব্যাপারে কথা বলেছি। কিন্তু আমি একটা রিটার্ন প্রপোজাল পাঠিয়েছিলাম, ওনারা এটা অফিসিয়ালি গ্রহণ করেন নাই। ওনাদেরকে জুনিয়র একটা অফিসার দিয়ে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেই ওনাদের বোধহয় ওই যে ক্যাটাগরাইজড হয়ে যাবেন, ওনারা আবার ফ্যাসিবাদের দোষর টোষর হয়ে যেতে পারেন, এই ভয় ওনারা সব আমাদেরকে দূরে দূরে রাখছেন। তো ওই কারণে ওনারা দেখেননি। এখন আমার কথাটা আমি হঠাৎ করে বলছি, ওনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, আমি ওনাদেরকে ইয়ে করতে চাই না। কিন্তু জ্ঞানীগুণী যতই থাকুক, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ মোর দ্যান এনিথিং এলস। তুমি যত বড়ই সার্জন হও, তোমাকে হাতে কলমে অপারেশন করতে হবে, তারপরে শিখবো। তুমি সাঁতারু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পানিতে না নামো। এখন অনেকেই রাজনীতির কথা বলেন, দেশ পরিচালনা করা বলেন, কোনোদিন একটা ইলেকশনও করেন নাই। ফলে ওই সাঁতার কাটছে মানুষ দেখেই আমি সাঁতার শিখে গেলাম, আমি তো এটা পারি, ওইভাবে বক্তৃতা দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয়। কাজে ওনাদের এই সংস্কারগুলি আমি মনে করি, আমার বিশ্বাস যে এগুলো কোনোটাই কোনো কিছু কার্যকর হবে না। আলটিমেটলি পরের বার ইলেকশন হয়ে যখন যে সরকারই আসবে, সেগুলো এটাকে রিভিউ করে হয়তো একটা নতুন কিছু সংস্কার করবেন। ওনাদের
দেশ পরিচালনার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। ওনাদের সংবিধান কিভাবে দেশকে গাইড করতে পারে, কোথায় সমস্যা হতে পারে, কোথায় কোন সংস্কারে কি এফেক্ট হতে পারে, এই সম্পর্কে ওনাদের কোনো বাস্তব অভিজ্ঞতা ওনাদের বেশিরভাগের নেই বলে আমি আশঙ্কা করছি। ওনারা জ্ঞানী হতে পারেন অন্য সব ব্যাপারে, কিন্তু এইসব ব্যাপারে ওনাদের সম্পর্কে ওনারা আমাদের সঙ্গে কোনো আলাপ করেননি। কি করছেন তাও আমরা জানি না। তবে অর্ধেক লোকের বেশিকে বাদ দিয়ে যে সংস্কার হবে, সেই সংস্কার টেকসই হবে না, এটা আমার কমন সেন্সে আমার মনে হয়েছে। জি। তা বিএনপির সঙ্গে বিএনপি দেখলাম খুব অসন্তুষ্ট। আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টই বলেছেন যে তারা খুবই অসন্তুষ্ট। বিএনপির সঙ্গে আপনাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে নাকি? না, আমরা আমরা এমনি ব্যক্তিগত পর্যায়ে সবার সঙ্গে সবার পরিচয় আছে, আলাপ আছে, কিন্তু ওইরকম কোনো অফিসিয়াল আমরা কোনো বিএনপি কারোর সঙ্গে আলাপ করছি না। আমরা আওয়ামী নিজেরাই লীগের আমাদের সঙ্গে? নিজেদের, না না, অফিসিয়ালি কোনো আলাপ হয়নি। এমনি আওয়ামী লীগের মানুষজন এদিক ওদিক ঘুরে আমাদের সঙ্গে আসে, কথা বলে, সেটা তো আছে, সেটা অন্য কথা, কিন্তু একটা ফর্মালি আলাপ কারোর সঙ্গে হয়নি। আচ্ছা। অনেকে এরকম মনে করে যে জাতীয় পার্টির উপরে এত নাখোশ হওয়ার একটা বড় কারণ যে যদি জাতীয় পার্টি মাঠে নামে সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের কারোর উপর ভর করার দরকার আছে? আমার মনে হয় না। আওয়ামী লীগ ইটসেলফ ইজ এ বিগ পার্টি, এরা সবসময় একটা আন্ডারস্টিমেট করছে, ভুল করছে। আওয়ামী লীগ বিপদে আছে এখন, এই মুহূর্তে তাদের জনসমর্থন অত ততটা নেই, তবে একেবারেই নেই তাও বলবো না। আর দিনকে দিন বাড়ছে, কেননা ব্যর্থতাগুলো মানুষের চোখে পড়ছে। আর আওয়ামী লীগে আমাদের উপর ভর করার প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে হয়তো তারা মনে করছে যে সেরকম যদি বেকায়দা আওয়ামী লীগকে ফেলতে পারি, তাহলে তাদের বেকায়দা ফেলার জন্য হয়তো আওয়ামী লীগ আমাদের সাহায্য নিতে পারে। এখানে তারা আমাদেরকে বাদ দেওয়ার প্র্যাকটিক্যালি কোনো তেমন লজিক নেই। যেটা তারা বলছে, এনারা একেবারেই মনে হয় তারা আন্দোলনের সময়ও ছিল না, কোনো সময় ছিল না। মনে করছে এটাকে বাদ দিয়ে রাখলে হয়তো আওয়ামী লীগকেও পিছিয়ে ফেলে, মানে অর্ধেকের বেশি লোককে বাদ দিতে পারলে ওনারা কমফোর্টেবল ফিল করেন আর কি। ওনাদের, আমি যা বুঝলাম, ওনাদের মানে সংস্কারটা হলো যে মানে ওনাদের চোখে যারা খারাপ মানুষ তাদেরকে শেষ করে দিলি, যারা ভালো মানুষ বলে বা জনসংখ্যা অর্ধেক কমে গেল, তাহলে হয়তো দেশ ভালো চলবে। এই ধরনের একটা সংস্কারের দিকে ওনারা চিন্তা করছেন কিনা, এটা আমার মাঝে মাঝে মনে হয়। অর্ধেক লোককে ওনারা বাদ দিয়ে দিবেন, মোটামুটি একটা ক্লিন আউট করবেন। ক্লিন আউট মানে রাজনৈতিক ভাবে শুধু বাদ না, আদারওয়াইজও বাদ দিতে চেষ্টা করবেন, অর্ধেক লোক ফাঁসিতে ওনারা দিতে হবে। কিভাবে বাদ দিবে? ধরেন এটা দেশের আমি মানুষ জানি না, বোধহয় কিন্তু 18 ওনাদের, কোটি 9 কোটি না মানুষের ওনারা ওনারা, কিভাবে বাদ? না, একটা কথা তো ওনারা বলছেন, এটা কিন্তু বিপ্লব। ওনারা বলছেন একটা স্বাভাবিক ব্যাপার না, ওনারা বিপ্লব বিপ্লব করছেন ইত্যাদি, এটা তো স্বাভাবিক ব্যাপার না, এটা আমরা বুঝি না ঠিক বিপ্লব। তো ওনারা বলছেন বিপ্লব মানে হলো যে জিতবে, সে সব বিজিত যারা হেরে গেছেন তাদেরকে খতম করার একটা নিয়ম আছে হিস্ট্রিক্যালি, ওইটা ওনারা অনেক সময় বলেছেন যে এটা তো আমরা করতে পারি ইচ্ছা করলে, মানে এটা আমরা বিপ্লব করে জিতেছি, এখন বিপ্লবে যারা পরাজিত তাদেরকে আমরা খতম করব, এই ধরনের কথা আমরা শুনেছি অনেক সময়। তো খতম করার জন্য কি করবেন আমার জানি না। পাকিস্তান একবার খতম করার কথা বলেছিলেন আমাদের, যে বাংলাদেশের মানুষগুলো আমরা মিট্টি চাই, মানে মিট্টি মানুষ চাই না, ওই আমরা মাটি চাই, ওই ধরনের একটা ব্যাপার আর কি। তাহলে ওই যারা থাকবে ওরা তাদের তাদের মতো চলবে, তাদের হিসাবে থাকবে, মানে স্লেভের মতো থাকবে আর কি। ওই ধরনের স্লেভ রাখবেন ওনারা, আর বাকি ওনারা থাকবেন রাজ পরিবার এবং স্লেভরা থাকবেন। এই ধরনের বোধহয় একটা চিন্তাধারা আছে বা থাকার ছিল, এখন আছে কিনা জানি না। এগুলো কল্পনা, এগুলো দিয়ে কোনো লাভ হবে না তাদের। তবে এইসব কল্পনা করতে ভালো লাগে, অনেকেই করেন আমার জি। ধারণা। জি। এইবার আমাকে বলেন যে দিল্লিতে যে গেছিলেন কি কথা হয়েছিল? কোথায়? দিল্লিতে যে গেছিলেন। না, ওখানে তো 100 বার বলেছি। ওখানে আমাকে আমি সবসময় বলতাম শেখ হাসিনা আসলে সরকার হিসাবে জনগণকে রিপ্রেজেন্ট করছেন না। ফলে জনগণ এই, সম্পর্কে জনগণ যখন শেখ হাসিনাকে সাপোর্ট করা হয় কোনো দেশ করে, তখন জনগণ তার উপর নাকশ হয়। ফলে জনগণের দিকে তাকালে এভরিবডি শুড সি দ্যাট পিপল টু পিপল অ্যান্ড গভর্নমেন্ট টু পিপল, এই ধরনের রিলেশনটাকেও মূল্য দেওয়া উচিত। তখন ওনারা বলেছিল তুমি এগুলো কথা আমাদের উপরে গিয়ে বলে, সবাই লিডারদের সবাইকে বলে আসো। তো আমি মোটামুটি যতটুকু পারছি বলেছি, এবং আমি আওয়ামী লীগকে অনেকবার বলেছিলাম যে তোমরা যেভাবে চলছো সেভাবে কিন্তু বিপদ হবে। এবং আমি কিন্তু এই নির্বাচনের আগের থেকে বলছিলাম নির্বাচন হচ্ছে না, নির্বাচনের পরেও কিন্তু আমি সংসদে বলেছি, লিখেছি, আর্টিকেল লিখেছি যে কি কি করছে, এবং তারপরে বলেছিলাম, বারংবার বলেছি এই সরকার কিন্তু বেশি দিন টিকবে না। আমার লোকরা এখন বলে স্যার, অনেকে বলে যা ভাই আপনি যে বলছেন এটা তো হয়ে গেল। আমি বলি এই সরকার কিন্তু টিকবে না। তো আমি ওটাকে মোটামুটি এই ধরনের জিনিসগুলো ওদেরকে বলার চেষ্টা করেছি যে হোয়াট এভার ইজ বিং ডান, যদি এটা আমাদের দেশের জন্য ভালো হচ্ছে না, হয়তো তাদের জন্য ভালো না হতে পারে জি। ভবিষ্যতের জন্য। এমনিতে ধরেন এখন যে অবস্থা আজকে দেখলাম, আহ, 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 কি বলে,
পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সীমান্তে, মিয়ানমারের দিকের সীমান্ত আমাদের হাতছাড়া হয়ে গেছে। আহ পরিস্থিতিটা কি আসলে, মানে আমি আসলে মিয়ানমারের ওই বিষয়টা এখন আমি কিছু জানি না, ওই ইউটিউব টিউব থেকে যতটুকু দেখেছি আর কি। তবে এই কথা যদি উনি বলে থাকেন, এটা তো বলতে পারেন না উনি হাত ছাড়া হয়ে গেছে বলে উনি বসে থাকবেন। হ্যাঁ, উনি তাহলে তো আর স্পষ্টতই ওনার হাতে তো বলেছেন। দেশ দেশ সেভ না। উনি উনি হাত ছাড়া হয়ে গেলে তো ওনার এখানে লাফিয়ে পড়ার কথা, যাতে হাত ছাড়া না হয়। এখন হাত ছাড়া হয়ে গেছেন ডিক্লেয়ার দেওয়ার জন্য তো আমাদের আর সরকারের দরকার হয় না। একদম উনি তাই বলেছেন। এই যে আমার কাছে, আমি দেখি 21 টেলিভিশন খবরটি করেছে যে পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। তৌহিদ হোসেন বলেছেন না, সীমান্ত এটা যদি উনি রাষ্ট্র বলে থাকেন, বহির্ভূত না, শক্তির এটা অধীনে এটা চলে বলে গেছে। বলে থাকলে উনি এটার পরবর্তীতে সরকারের কতগুলো দায়িত্ব আছে। আমার দেশের একটি অংশ দেশের থেকে চলে গেছে বলে সরকার বাকি সব কাম করতে থাকবেন, এটা তো হতে পারে না। তাকে তার তো প্রায়োরিটি হবে ওই জায়গায় আমাকে আমার অবস্থান ঠিক করতে হবে। আমার আমার যেটা চলে গেছে হাত থেকে সেটা উদ্ধার করতে হবে, এটি তো ফার্স্ট প্রায়োরিটি। নাহলে দেশের সরকারের দায়িত্ব কি? আমার বাড়ির এক কাল নিয়ে চলে গেছে বলে আমি না, চুপ করে বসে থাকবো? এটা তো হতে পারে না। আমি তাহলে দায়িত্ব নিয়েছি কেন? তা আমি আমার জানি না কেন স্বাধীনতা বলেছেন বা কতটুকু সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ চলে কোথায়? গেছে। এর আগে আমরা দেখেছি আরাকানি আর্মিরা তারা বাংলাদেশের ভেতরে এসে আনন্দ উল্লাস ফুর্তি করে তারা চলে গেছে। হ্যাঁ, এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই কথা। মানে স্বাধীনতা সার্বভৌমত্ব কি আমাদের আছে আদৌ? না, এটা স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে তো আমি বিশ্বাস করি, এবং রাখতে হবে এটাও বিশ্বাস করি। তবে উনি যেটা বলেছেন, এটা যদি উনি বলে থাকেন, তাহলে পরবর্তী পদক্ষেপ হওয়ার কথা ওনার, যে হাউ টু রিকভার ইট। এবং উনি সেইভাবে মোবিলাইজ করবে যে আমার এইটুকু অংশ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমরা আসুন এটা উদ্ধার করার ব্যবস্থা করি। এটাই তো সরকারের কাছে আমরা আশা করি। এখন ওনারা যদি দেশ বিক্রি করতে চান বা চলে, আমি বলছি না ওনারা করছেন, বা দায়িত্বহীনভাবে দেশের এক একটি অংশ এক একজনকে দিয়ে দেন, তাহলে তো আর কি বলবো। আমি কার উপরে ভরসা করে তাকে মানে বসবাস করছি? আমরা আমার তো নিজের, সেরকমটাই আমার শুনতে দেশের পাচ্ছি। নিরাপত্তা নেই, আমার নিরাপত্তা নেই, কারো নিরাপত্তা নেই, খালি আপনাদের নিজের সুখ শান্তি আছে। এটা তো কোনো নিয়ম হতে পারে না, এটা তো কোনো আমরা তো অ্যাকসেপ্টেবল নিয়ম সেরকমই হতে পারে শুনতে পাচ্ছি, এক এক অংশ এক একজনকে দিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছে। অলরেডি করিডোর দিয়ে দেওয়া হয়েছে, এ তো আপনি জানেন তো। না। করিডোর এখনো কিছু দেওয়া হয়নি। আমরা যেটা কোন করিডোর কথা বলছি তুমি জানি না, চিকেন নেক চিকেন ডেকে আছে, না, এবং সেখানে চিকেন কোনো নেকের কথা বলছি না, আমি বলছি কি বলে এটাকে, টেকনাফে, এখানে যে আরাকানদেরকে যে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ থেকে বলা হয়েছে, আমেরিকাও চাচ্ছে, সেই করিডোর তো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আমি ঠিক জানি না উনি কিভাবে কি কি দিলেন। ওনার এই দেওয়ার অধিকার আমি আছে বলে মনে করি না। দিতে গেলে মানে আমরা কোনো কারণে আমাদের ভিতর দিয়ে কিছু মালামাল পার হওয়ার জন্য পারমিশন দিতে পারি আন্ডার এ কন্ডিশন, কন্ট্রোল আমাদের থাকবে। সে আমরা তাকে দিয়ে দিতে পারি, সেটা তো নয়। একটা কোনো দরকার হয়েছে আমাদের ভিতর দিয়ে কিছু মাল নিয়ে আরেক দেশে যেতে হবে ইমার্জেন্সি, তা ঠিক আছে তুমি নিয়ে যাও, বা ওখানে দিতে হবে। সেটার জন্য আমি সেটা কি জিনিস কেন তারা যাচ্ছে তো আমার কি স্বার্থের ক্ষেত্রে। কি প্রেক্ষিতে করিডোর দিয়েছে, কি বিষয় আশায়, কোন শর্ত, তারা তো কোনো কিছুই উন্মুক্ত করে না মানুষকে, কিছুই তো জানাচ্ছে না তারা। এটা এই ধরনের করে থাকলে এটা আমি মনে করি অপরাধ। জনগণের কাছে জবাবদিহিতা থাকলে, অন্তপক্ষে বিন্দুমাত্র জবাবদিহিতা থাকলে তারা এটা করতে পারতেন না। তাদের এটা দেশ নয়, দেশ বাংলাদেশ, সব প্রতিটি নাগরিকের এটা দেশ। তারা অর্ধেক লোকের বাদ দিলেও বাকি অর্ধেক লোকের তো এটা দেশ। তো সেই দেশটা তো উনি এককভাবে কাউকে দিতে পারেন না। সবার মতামত নিতে হবে এবং তারপরে তো সবার ওনারা তো মতামতের। আবার ওই দেশেরই না, ওনারা তো নাগরিক আবার আমেরিকার। ও, ওইটা তো আমি একবার বলছিলাম জন্য। যাই হোক, আমি বলছিলাম যে এলিয়েন্স এলিয়েন্স আর মেকিং আমাদের দেশের এখন ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের কি বলে সংস্কার করছে। এখন তুমি যেটা বললা ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের দেশ চালাচ্ছে যদি হয়, তাহলে তো আর আমাদের কিছু করণীয় নাই। মানে সরি, কিছু বলার নেই, করণীয় তো কিন্তু আমার ডেফিনেটলি আছে। ধরেন এইরকম যদি আমাদের সীমান্ত হাতছাড়া হয়ে যায়, আহ আমাদের আমাদের সেনাবাহিনী করছেটা কি? সেটা আমি বলতে পারবো না, এসব কথা বলা ঠিক না, যেহেতু এগুলো বিষয় খুব সেন্সিটিভ, এবং এগুলো ব্যাপারে আমি সম্পূর্ণভাবে কিছু জানি না। কি হচ্ছে কেন না হচ্ছে, কি কে কি করছে, এগুলো ডিটেল না জানে আমার মতো একটা একেবারে দায়িত্বে থাকা লোক কথা বলা ঠিক না। তবে তুমি না, যেটা কিন্তু বলছো গত সেজন্য নয় ফার্স্ট মাস আমি বললাম, ফার্স্ট টাইম আমি বললাম যে সরকারের দায়িত্ব হলো এগুলো জিনিস লক্ষ্য করা, এবং এগুলোর ব্যর্থ হয় যাতে না হয়, জনগণের স্বার্থ সংরক্ষিত যাতে হয়, এবং জনগণকে সেটা প্রকাশ্যভাবে বুঝিয়ে করা উচিত। গোপন ভাবে করলেই প্রশ্ন আসে যে এখানে কিছু কেন গোপন করা হচ্ছে।
গোপন করার মতো কিছু বিষয় আছে কিনা, যেটা জনস্বার্থ বিরোধী কিনা, এগুলো প্রশ্ন আসে। তো আমি মনে করবো যে সরকার এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য দিবেন, এটা আমার না, তারা আশা। এতদিন তারা এতদিন বলেছে ভারতের সঙ্গে আওয়ামী লীগ গোপন গোপন অনেক চুক্তি করেছে, হেন করেছে তেন করেছে, হ্যাঁ, ট্রানজিট দিয়েছে। এখন তো দেখা যাচ্ছে এগুলোর কিছুই নাই, কোনো গোপন চুক্তিও তারা গত 8-9 মাসে দেখাতে পারে নাই। এমনকি ভারতকে ট্রানজিট পর্যন্ত দেয়া হয় নাই। অন্যদিকে তারা বরং চুক্তি করছে এবং সীমান্ত বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে, এখনো মানুষের কাছে সেটা প্রকাশ করছে না। মানে সব বিরোধিতা দেখতে পাচ্ছেন না? না, এটা যেহেতু আমি কমপ্লিটলি জিনিসটা জানি না, আহ, তুমি যতটুকু বললে তাতে সবিরোধিতা বটে। তবে ইন্টারনাল মেকানিজমটা কি, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কতটুকু যেটা দেশের লোকের স্বার্থহানি হচ্ছে কিনা, দেশের লোকের ক্ষতি হচ্ছে কিনা বা লাভ হচ্ছে কিনা, এটা বোঝার পরেই কমেন্ট করা উচিত। তবে তুমি যেটা বলছো অতটুকু বুঝলে এটা আমার কাছে, তুমি যেরকম কনক্লুড করছো ওইভাবেই কনক্লুড করার ব্যাপার। কিন্তু আমার মতো মানুষ এত ঝট করে একটা কনক্লুশন দেওয়া উচিত উচিত হবে না। আমি বিশ্বাস করি যে উনি যখন বলেছেন ওটা উনি আর করছে, এবং এটা থেকে উদ্ধার হওয়ার দরকার এখন আমি মনে করি। এখন ধরেন আগামী নির্বাচন যদি হয়, তখন কি জাতীয় পার্টি, আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে মহাজোট গঠন করেছিল, তো আগামীতে যদি নির্বাচন হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগ কি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে? এখনো এগুলো আমরা কোনো ডিসিশন নেইনি, কারণ এখন তো আমরা নির্বাচন করতে পারবো কিনা এটা নিয়েই তো গবেষণা চলছে অনেক। আওয়ামী লীগ আপনার কি মনে হয় যে নির্বাচন, এর আগে যেমন তবে হ্যাঁ না এখন ভোট আমরা হয়েছে? লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। এখন হ্যাঁ, আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের জনগণের কাছে যেতে দেওয়া হচ্ছে না, আমরা মিটিং মিছিল করতে পারছি না, আমাদের ভিউজ মানুষকে জানাতে পারছি না। ও আরেকটা জিনিস বলতে বলেছে, আমাদের মিডিয়া থেকে ব্যাপকভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। মানে মিডিয়াতে নিউজ দেখাতে চায় না, আমাদের চেহারা দেখাতে চায় না, নিউজ দেখালেও নেগেটিভ ভাবে দেখাতে হয়। অনেক সময় আমাদেরকে সাংবাদিকরাও বলেছে যে ওদের চাকরি থাকে না, এবং ওদের মালিকরা বলেছে যে আমাদের বিল্ডিং টিল্ডিং ভেঙে ফেলতে পারে, এই ধরনের ভয় করে তারা। তো যাই হোক, মানে মিডিয়াও আমাদেরকে করছে না, সাপোর্ট করছে না, বা সঠিকভাবে আমাদের বিষয়গুলি তুলে ধরছে না, যেটা সবাই, হ্যাঁ, সেলফ সেন্সরশিপ হোক অথবা যে কোনো কারণে হোক, হয়তো তাদের উপরে সে ধরনের প্রেশারও থাকতে পারে, অর্ডারও থাকতে পারে, আমি তো জানি না। তবে এটার কথা হলো যে এইসব কারণে আমরা কিন্তু সঠিক অর্থে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেটা আমরা এখনো পাচ্ছি না। আওয়ামী লীগ তো মাঠেই নামতে পারছে না। কাজে আওয়ামী লীগ আমরা এক হবো, আবার নির্বাচন করবো, কবে করবো, আমরা আদতে বসবাস করতে পারবো কিনা এই দেশে, জীবিত থাকতে পারবো কিনা এই দেশে, এটা নিয়েও এখন পর্যন্ত গবেষণা করা দরকার আছে আমি মনে করি। সময় মানে এখনো সময় শেষ হয়নি, এটা ডিসিশন এখনো হয়নি। ধরেন একটা নির্বাচন ডিসেম্বরে হোক জুনে হোক, একটা ধরেন নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে যদি আপনাদেরকে অংশগ্রহণ করতে না দেয়া হয়, কি করবেন? না, সেটা কি করবো তখন আমরা সিদ্ধান্ত নেব। তবে নির্বাচন যদি আমাদেরকে বাদ দেওয়া হয় বা অন্যান্য দলকে বাদ দেওয়া হয়, তবে নির্বাচন বর্জনের একটা ডাক দেওয়া স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে দেখা যাবে যে বেশিরভাগ লোক হয়তো নির্বাচন